কিরে দোস্ত, কি অবস্থা এখন তোর? কেমন লাগতেছে রে? আর বলিস না রে দোস্ত, মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। ব্যথা তো করবই রে, সরাসরি মাথায় গুলি লাগছে। ব্যথা না করে থাকে তাও কপাল ভালো, কানের কাছ দিয়া গুলিটা বের হয়ে গেছে। আর একটু ভিতরে যদি লাগতো তাহলে তো তোরে বাঁচাইতে পারতাম না। আল্লাহর অশেষ রহমতে তবুও তোরে বাঁচাইতে পারছে ডাক্তাররা। শুধুমাত্র কানের কাছ দিয়া গুলিটা বের হয়েছিল বইলা তোরে বাঁচাইতে পারলো এইভাবে, নইলে তো তোরে বাঁচানো কোনোভাবেই সম্ভবই ছিল না। আল্লাহ রহমত করছে আমাদের উপর। হ্যাঁ, তুই ঠিকই বলছস। কানের কাছ দিয়ে গুলিটা বের হয়ে না গেলে আমি মনে হয় এখন আর জীবিত থাকতাম না। তা রমজান, আমাদের উপর এই রকম অতর্কিত হামলাটা কে করলো সেই সম্পর্কে কি এখন পর্যন্ত কোনো তথ্য খুঁজে বের করতে পারছস? আর শামসু ভাই কি বিষয়টা জানতে পারছে? হবে, শামসু ভাই বিষয়টা জানতে পারছে। আমি ফোন কইরা বলার সাথে সাথেই গুরু আর শামসু ভাই হাসপাতালে দৌড়ে চলে আইছিল। ডাক্তারের সাথে কথাবার্তা বইলে গেছে। তুই অজ্ঞান ছিলি, তাই তুই দেখতে পারিস নাই। তরে আইসা শামসু ভাই দেখে গেছে। আর আমাদের উপর কারাই অতর্কিত হামলা করছে সেই বিষয়ে তদন্ত চলতেছে। এখনো জানা যায় নাই যে কারা আমাদের উপর হামলা করছে। তবে তুই কোনো টেনশন করিস না, যেই আমাদের উপর হামলা করে থাক না কেন, শামসু ভাই ওরে ঠিকই খুঁজে বের করে তারপর শাস্তি দিব। আমার মনে হয় দোস্ত, এই ঘটনাটা জ্যাকি ঘটাইছে। কারণ ওর আস্তানায় আক্রমণ করে ওর 10 জন লোক আমরা জায়গায় মাইরা ফেলাইছি। আর সেইখানে কিন্তু আমরা জ্যাকিরে খুঁজে পাই নাই। শালায় আগেই পলাই গিয়েছিল। আমার মনে হয় ও এই প্রতিশোধ নেওয়ার জন্যই সুযোগ বুঝা আমাদের উপর এই অতর্কিত হামলাটা চালাইছে। জ্যাকিরে ধরতে পারলেই এই রহস্যটা খুঁজে বের করা যাইব আমাদের উপর কে হামলা করলো। জ্যাকিরে আগে খুঁজে বের করে নিয়ে আসতে হইব দোস্ত। ভাববে না, জ্যাকির এত বড় সাহস হয়ে আসারে নাই যে এত তাড়াতাড়ি ও এই ঘটনা বুইলা আমাদের উপর হামলা করতে আসবো। কেবলই ওর লোকজন মাইরা সাপার করে ফালাইছি। এত তাড়াতাড়ি ওই কিভাবে ঘুরা দাঁড়ায়? আমার মনে হয় এই ঘটনা অন্য কেউ ঘটাইছে। দেখগা, অন্য কোনো শত্রু আবার নতুন কইরা দেশে প্রবেশ কইরা আমাদের উপর এই অতর্কিত হামলাটা চালাইছে। তবে সে যেই হোক, পরে নিশ্চয়ই খুঁজে বের করব। আর তুই এখন এত কথা বলিস না, রেস্ট কর। আমি ডাক্তারের সাথে কথা বলে দেখি তোরে কবে রিলিজ দেয়। তোর সাথে এখন বেশি কথা বলা যাইব না, তাইলে তোর মাথা ব্যথা আরও বেশি বাইরে যাইতে পারে। তাই তুই এখন কথাবার্তা না বইলা চুপচাপ এইখানে শুয়ে থাক। আমি ডাক্তারের সাথে কথা বইলা আসি। কিরে গোল্লা, চাচা তো এখনো দেখি বাসায় আসলো না রে। কি করে চাচা এত সময় পার্টি অফিসে? এতক্ষণে তো চাচার চলে আসার কথা। একটা ফোন দে তো চাচারে, দেখি কই আছে। না না, চাচা পার্টি অফিসে আছে। আজকে পার্টি অফিসে অনেক বড় ধরনের মিটিং ডাকা হয়েছে। নন্দীগ্রামের কমিটিটা নিয়ে নাকি অনেক ঝামেলা হইতেছে। তাই সেইটা নিয়ে সকল নেতা কর্মীদের সাথে চাচা আজকে মিটিংয়ে বসছে। তাই মনে হয় আসতে দেরি হইতেছে। নন্দীগ্রামের অবস্থা তো খুবই ভয়াবহ। ওইখানে বাবুল শেখ নাকি খুবই ঝামেলা করতেছে। দফায় দফায় সংঘর্ষ হইতেছে। ওই শালা বাবুল শেখের এত বড় সাহস কিভাবে হয় রে? শামসু ভাই নিজে যেখানে কমিটিটা ঘোষণা করে গেছে
সেখানে বাবুল শেখ এই কমিটির উপর বিদ্রোহ ঘোষণা করে। ওর এত বড় সাহস কে দিল শামসু ভাইয়ের কথার উপর কথা বলে? এতদিন যাবৎ দলের সভাপতির পদ বাগাই নিয়া পুরো নন্দীগ্রামটারে মাদকের কারখানা বানায় ফেলাইছিল। এখন ওরে আবার সভাপতির পদ দেয় নাই দেখা প্রদানি করে গ্যাঞ্জাম করে, তাই না? যদি মাথা গরম হয় ওইটা বাবুল শেখ টেক দেখবো না কিন্তু। আমিও তো চাচারে ওই কথাই বলছিলাম যে আপনি শুধু অনুমতি দেন, আমরা ছেলে পেলে নিয়ে যায়া বাবুল শেখকে ওইখান থেকে উঠাই নিয়ে চলে আসি। কিন্তু চাচাই তো কোনো অনুমতি দিল না আমাদেরকে, বলল উনি নাকি বিষয়টা দেখবে। সেই জন্যই আমরা আর কিছু করতে পারলাম না। নইলে বাবুল শেখের মতো লোক শামসুবার বিরুদ্ধে যায়া কথা বলে নাকি, পরে তো টান দিয়া কবেই সিরা ফালাই দিতাম। শোন গোল্লা, আমি তাইলে ভিতরে গেলাম। মাস্টার চাচা আসলে আমারে ডাক দেশ, চাচার সাথে আলোচনা করার আছে আমার। কিরে ইরফান, গেছিলি নাকি তোর বাড়ি? ওইখানে কার উপর হামলা হয়েছে সেই সম্পর্কে কি কোনো তথ্য খুঁজা পাইছস ওইখানে যায়া? লিয়াকত, গিয়েছিলাম ওইখানে যা জানতে পারলাম মুখোশধারী কিছু সন্ত্রাসী রমজান আর নরেশের উপর আক্রমণ করছিল। এটাও শামসুর লোকের উপর অতিরিক্তভাবে হামলা করা হয়েছে, কিন্তু কারা এদের উপর হামলা করলো সেই সম্পর্কে কোনো তথ্য খুঁজে পাই নাই। আমার কাছে শুনে ইরফান, কে ওইখানে আক্রমণ করছিল? আসলে মূলত এই আক্রমণটা ডেন্ডি শাকিলের লোকজনই করছিল, কিন্তু ওইটা যে তোর বার সেই সম্পর্কে ওরা কিছু জানে না। শামসুর উপর বদলা নেওয়ার জন্যই এই আক্রমণটা চালাইছে ডেন্ডি শাকিল। ওর কাছে যে গিয়েছিলাম না, এই সমস্ত তথ্য আমার কাছে বইলা দিল। তাইলে এই ঘটনা ওরাই তাহলে এই আক্রমণটা করছিল। তাই তো বলি আমরা জানি না কিছু, অথচ শামসুর লোকের উপর আক্রমণটা কে করলো এইভাবে। এতক্ষণে বুঝতে পারলাম ডেন্ডি শাকিল তাহলে এই কাজ করাইছে। তা শালা বিহার থেকে মরার জন্য শামসুর পিছনে লাগতে বাংলাদেশে কি কারণে ঢুকছে? বিহারে তো ওই ভালো ছিল। শামসু যদি এই তথ্য পায় তাহলে তোর অবস্থা টাইট বানায় ফেলাবো। আমিও ওরে বলছি বিহারে ফিরে যাওয়ার জন্য, কিন্তু ও বলে ওই নাকি শামসু সম্পর্কে সব কিছুই জানে আর আগের থেকেও অনেক শক্তিশালী হইয়া তারপর বাংলাদেশে ঢুকছে শামসুরে ধ্বংস করার জন্য। শোনেক, শাকিল কিন্তু আমার কাছে একটা সাহায্য চাইছে। বেনাফুল দিয়া নাকি ওর অনেক বড় একটা অস্ত্রের চালান ঢুকবো, সেটা আমাকে সঠিকভাবে দেশে পৌঁছানোর কথা বলতেছে। যদি চালানটা ওরে পৌঁছে দিতে পারি তাহলে শামসুর উপর পূর্ণ শক্তি নিয়ে ওই অ্যাটাক করব। দূরবে পাগল হয়েছিস তুই? এই সময় এই কাজটা করা কোনোভাবেই উচিত হইব না। এখন প্রশাসন আগের চাইতে অনেক সক্রিয় হয়ে গেছে। কোনোভাবেই চালানটা দেশে সঠিকভাবে পৌঁছানো সম্ভব হইব না। মাঝ রাস্তায় দেখবি ধরা পড়ে যাইব। আর যদি একবার চালানটা ধরা পড়ে যায় তখন কিন্তু আমাদের নাম প্রকাশে আসিয়া পড়ব। আর সম্প্রতি দেশে যে কয়টা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে এই সব কিছুর দায়ভার তখন আমাদেরই নিতে হবে। আমার একটা কথা চিন্তা করে দেখছিস ইরফান, যদি রিস্ক নিয়া চালানটা সঠিকভাবে পৌঁছা দিতে পারি তাহলে কিন্তু ডেন্ডি শাকিল ঠিকই শামসুর উপর আক্রমণ করব। আর এই আক্রমণ করে যদি ওই সফল হইতে পারে তাহলে কিন্তু সবচাইতে বেশি আমরাই লাভবান হইব। তাই বিষয়টা একটু চিন্তা ভাবনা করে দেখ, কোনোভাবে ওরে চালানটা আইনে দেওয়া যায় কিনা।
আগেই তোরে আমি কিছু বলতে পারতেছি না। আগে বিষয়টা আমি একটু চিন্তা ভাবনা করে দেখি কি করা যায়, তারপর তোরে জানাইবনি। এত বড় কাজ আর হুট কইরাই সিদ্ধান্ত দেওয়া যায় না। এটা নিয়ে আগে চিন্তা ভাবনা করতে হইব, তারপর দেখি কি করা যায় এইখানে। আসসালামু আলাইকুম স্যার। স্যার ওইখানে দাঁড়াই রইলেন কেন? বসেন স্যার। কি ব্যাপার দুর্জয়, তুমি ওইখানে ওইভাবে দাঁড়াই গেলা কেন? বসো দুর্জয়। না স্যার, সমস্যা নাই, বলেন আপনি স্যার, আমি দাঁড়াই আছি। কি ব্যাপার দুর্জয়, এই দিকের পরিস্থিতি ঠিক আছে কি? তুমি যে ফোন করে আমারে বললা আইজি নাকি খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, তাই যে কি এখন পর্যন্ত কিছু খাওয়াইতে পারো নাই? আইজি কি এখন পর্যন্ত না খাইয়াই আছে দুর্জয়? না ওরে কোনো কিছু পান করাইছিলা তোমরা? হ্যাঁ স্যার, অবশেষে অনেক চেষ্টা কইরা ওনারে খাওয়াইতে সক্ষম হয়েছি। উনি তো স্যার খাওয়া দাওয়া বাদ দিয়া একবারে বৈশা পড়ছিল। পরে বিভিন্ন রকমের তাল বাহানা কইরা কিছুক্ষণ আগেই পেট বইরা খাওয়াই থুয়ে আসলাম স্যার। তা স্যার, আপনি কি এখন ওনারে কোনো কিছু জিজ্ঞাসাবাদ করবেন স্যার? হ্যাঁ দুর্জয়, ওনারে আমার কিছু পার্সোনালি জিজ্ঞাসাবাদ করার আছে। যেহেতু এখন খাওয়া দাওয়া করছে, চলো তাইলে ওনারে আপাতত কিছু জিজ্ঞাসা করা হোক। ওনার সাথে কথা বলে দেখি কোনো কিছু ওনার মুখ থেকে বের করতে পারি কিনা। ওর সাথে কথা বললেই বুঝতে পারবো যে ওই সত্য বলতেছে না মিথ্যা কথা বলতেছে। চলো তাহলে ওর ছেলে, ওর সাথে একটু আলোচনা কইরা আসা যাক। মনে হয় না স্যার ওনার সাথে কথা বইলা ওনারে দিয়া কোনো কিছু আপনি স্বীকার করাইতে পারবেন। বারে বারে শুধু একটা কথাই বলতেছে, এই ঘটনার সাথে তৃতীয় কোনো ব্যক্তি জড়িত নাই। জ্যাকির কথাই নাকি এই কাজটা করছে আইজে সালামত। এখন বলতেছে আমি আর কিছু জানি না, আমার এইখান থেকে চালান করে দেওয়া হোক। আমি অবশ্য নানান ভয়ভীতি দেখাই আইছি। এখন দেখেন আপনি যায়া কোনো কিছু স্বীকার করাইতে পারেন কি না। স্বীকার করাইতে পারলে তো ভালো হয়, বিষয়টা সকলের জন্যই। ডিপার্টমেন্টের এমনিতেই তো অনেক বদনাম করে রাখছে, এখন যদি ষড়যন্ত্রকারীর নামটা বলতো সেইটা দেখা যাইবনি দুর্জয়। চলো আগে সালামত সাহেবের সাথে কথা বলে দেখি, তাইলেই বুঝতে পারবো। আগে ওনার সাথে কথা বলার সুযোগটা আগে দেখি, করে দিয়া কিভাবে কথা স্বীকার করাইতে হয় সেইটা কিন্তু আমার খুব ভালো করেই জানা আছে। ডিপার্টমেন্টের মান সম্মান সব এই লোকটার কারণেই নষ্ট হয়েছে। শোনেন সালামত সাহেব, আপনাকে আমি কিছু প্রশ্ন করব। আশা করি আপনি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন, কারণ চাকরির জীবনে আপনি আমার সিনিয়র। তাই আমি চাই না আপনার সাথে কোনো রকমের দুর্ব্যবহার আমার করা লাগুক। তাই আপনাকে যেই প্রশ্নগুলো করি আপনি আমার প্রশ্নগুলোর সঠিক উত্তর দিবেন, তাতে করে আর আপনার উপর আমার বাড়তি কোনো
চাপ প্রয়োগ করতে হইব না। সম্রাট, তুমি আমারে নতুন করে আর কি জিজ্ঞাসা করবা? আমি যদি কোনো কিছুই না জানি তাহলে তোমাদেরকে কি আর বলবো বলো? আমি বারবার বলেই তো যাচ্ছি, এই ঘটনার সাথে আর কেউ জড়িত না। জ্যাকি আমার পরিবারকে অপহরণ করে আমাকে দিয়ে এই কাজটা করাইতে বাধ্য হয়েছিল, যার কারণে আমি কাজটা করতে বাধ্য হয়েছি। আমি খুবই লজ্জিত। আমি এর চাইতেও বেশি কিছু তোমাদেরকে বলতে পারবো না সম্রাট। না, তাই যদি হবে তাহলে আপনি আমাকে শামসু স্যারকে 1 নম্বর আসামি করে সেলিম স্যার আর ডিবি প্রধান হামিদ সাহেবের বিরুদ্ধে মামলা করার জন্য কেন বলেছিলেন? জ্যাকি কি আপনাকে এই কথা বলেছিল নাকি যে শামসু স্যার এবং সেলিম স্যারের বিরুদ্ধে মামলা করার জন্য? জ্যাকি যদি ওদেরকে হত্যা করতে বলে তাহলে আর জ্যাকির সাথে ওনাদের কি সম্পর্ক আছে যে জ্যাকি ওনাদের বিরুদ্ধে মামলা করার জন্য নির্দেশ দিবে? এটার ব্যাখ্যা আপনি কি দিবেন স্যার? কি ব্যাপার, এবার আপনি চুপ হয়ে গেলেন কেন? এখন বলেন, দুর্জয় যে আপনাকে প্রশ্নটা করলো সেই প্রশ্নের সঠিক উত্তর দেন। আপনি কি কারণে শামসু এবং সেলিম স্যারের বিরুদ্ধে মামলা করার জন্য দুর্জয়কে নির্দেশ দিয়েছিলেন? এই ঘটনা ঘটাইতে আপনাকে কে বলেছিল? না না সম্রাট, এটা আমাকে জ্যাকি নির্দেশনা দেয় নাই। আসলে আমি যাতে ধরা না পড়ে যাই সেজন্য এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্যই শামসু স্যার এবং সেলিম স্যারের বিরুদ্ধে মামলাটি করতে বলেছিলাম, যাতে করে ঘটনাটা অন্যদিকে মোড় নেয়। আমি ব্যক্তিগতভাবেই এই বুদ্ধিটা করে ওনাদের বিরুদ্ধে মামলা করতে চেয়েছিলাম, কিন্তু কথায় আছে না, পাপ কখনো বাপকেও ছাড়ে না। আমার বেলায়ও ঠিক সেরকমই হয়েছে। আমি ঠিকই আমার এই পাপের জন্য শাস্তি পেয়ে যাচ্ছি। আমি যা যা জানতাম সবই তোমাদেরকে বলেছি। এবার দয়া করে আমাকে চালান করার ব্যবস্থা করো। বুঝতে পারছি, আপনার সাথে আমি ভালোভাবে সম্মান দেখায়া কথা বলতেছি, তো আপনার সেইটা পছন্দ হইতেছে না। শামসু যখন আইসা গায়ে হাত তুলবো তখন ঠিকই শামসুর কাছে সত্যটা স্বীকার যাইবেন। আর চালান করার কথা বলতেছেন, আপনাকে এখানে পচে মেরে ফেলা হবে, তবুও চালান করা হবে না যতক্ষণ না পর্যন্ত আপনি আসল ঘটনা আমাদের কাছে স্বীকার না করতেছেন। এমনিতেই ডিপার্টমেন্টটাকে কলঙ্কিত করেছেন, আবার এই সমস্ত সত্য কথা গোপন করে নিজের ক্ষতি করতেছেন। শামসু আর সেলিম স্যার আসুক, ওনারাই আপনার ব্যবস্থা নিবেনি। আমার কথা তো আর আপনার গায়ে বাজলো না। শামসু, আসো তাহলে তুমি। তার সম্রাট কি চলে গেছে নাকি শামসু? সেলিম ভাই, সম্রাট কিছুক্ষণ আগেই থানার উদ্দেশ্যে চলে গেল। ওই নাকি আইজির সাথে সরাসরি কথা বলবো, সেই জন্য আইজির সাথে কথা বলার জন্য থানায় গেল। তা সেলিম ভাই, সমস্ত ডিআইজির সাথে ভিডিও কনফারেন্সে কি বিষয় নিয়ে আপনি আলোচনা করলেন? কি আর আলোচনা করব, দেশের এই সাম্প্রতিক বিষয় নিয়ে আলোচনা করলাম। আর আইজির বিষয়টাও সকলকে
নিয়ে আলোচনা করলাম যে যে অপরাধ করবে তাকে অবশ্যই শাস্তি পেতে হবে। আইজির মতো পুলিশ প্রধানও যদি কোনো রকমের কোনো অপরাধের সাথে জড়িয়ে থাকে তার বিরুদ্ধেও আমরা অ্যাকশন নিতে দ্বিধাবোধ করব না। তাই সকলকে কড়াভাবে সতর্ক করে দিলাম যাতে করে কারো দায়িত্বে কোনো রকমের কোনো অবহেলা না পাই। আর যার বিরুদ্ধে দুর্নীতির কোনো অভিযোগ পাইমু সাথে সাথে তাকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হবে। সে যত বড় মাপের অফিসারই হোক না কেন, কারো বিরুদ্ধে কোনো ছাড় হবে না। হ্যাঁ তাই তো, আইজি সালামতের অবস্থা দেখার পরেও যদি কারো কোনো রকমের অনুশোচনা না হয় তাহলে তাকে অবশ্যই তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া আমাদের জন্য খরচ হয়ে দাঁড়াইব। প্রশাসনকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আমাদের যা যা করা প্রয়োজন সেটাই করতে হইব। শোনেন সেলিম ভাই, প্রত্যেকটা সেক্টরেই নিজস্ব লোক নিয়োগ দিয়ে রাখতে হইব। সরকারকে শক্তিশালী করে টিকিয়ে রাখতে হলে প্রশাসনের নিয়ন্ত্রণ অবশ্যই আমাদের হাতে রাখতে হইব। প্রশাসন যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি তাহলে আমরা ক্ষমতাকে আরও শক্তিশালী এবং সমৃদ্ধ করতে পারবো সেলিম ভাই। না না শামসু, বারবার আমি কাউকে একটা বিষয়ে কথা বলতে পারবো না। সকল ডিআইজিকে কড়াভাবে নির্দেশনা দিয়ে দিয়েছি, যার আন্ডারে যার যার দায়িত্বে আছে সে তার আন্ডারের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করবে। যদি কারো আন্ডারে থাকা কোনো পুলিশ অফিসার কোনো ভুল করে থাকে তাহলে তার সম্পূর্ণ দায়িত্ব তাকেই নিতে হইব। এখানে বিন্দু পরিমাণ কোনো ছাড় দেওয়া হইব না। সকলকে আমি তার নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে এসেছি। যদি তারপরেও তারা ভুল করে যায় তাহলে বুঝে নেব এটা তারা ইচ্ছাকৃতভাবেই করতেছে শামসু, আর তখন ওদের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে। ঠিকই করছেন সেলিম ভাই, যার যার জেলার দায়িত্ব সেই সঠিকভাবে পালন করবে, এটাই ওদের জন্য ভালো হবে। আর শোনেন সেলিম ভাই, আপনি কিন্তু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, তাই আপনাকে সব সময় স্টেট কার্ড থাকতে হইব। কারোর সাথে কোনো রকমের সহানুভূতি দেখাইয়া কোনো কাজ করবেন না। আপনার যেটা ভালো মনে হইব সেটাই আপনি পালন করবেন। এখানে কারো বুদ্ধি নিয়ে চলার কোনো দরকার নাই। আর যার যেখানে ভুল পাবেন সাথে সাথে তার বিরুদ্ধে অ্যাকশনে চলে যাবেন। এখন আপনাকে করা হতে হবে, তাছাড়া প্রশাসন নিয়ন্ত্রণ করা কিন্তু সম্ভব হইব না। আপনি যদি নরম থাকেন তাহলে প্রশাসন দেখবেন আপনার কথার বাইরে চলে যাবে অচিরেই। শামসু, তোমাকে নিয়ে আমি প্রেসিডেন্টের চেম্বারে যাইতে চাইছিলাম, তা কি বলো শামসু? প্রেসিডেন্টের চেম্বারে কি যাইবা নাকি, না এখন অন্য কোনো জায়গায় যাওয়ার কোনো প্ল্যান করতেছো শামসু? না না সেলিম ভাই, এখন আর কোনো জায়গায় যাব না। এখন সরাসরি বাসায় যাইতে হইব। রমজানের সাথে কথা বলবো সেলিম ভাই। ওইদিকে নিতাইয়ের কি অবস্থা সেটা এখনো জানা হইল না। পরে বিকেলে আপনার সাথে প্রেসিডেন্টের চেম্বারে যায়া প্রেসিডেন্টের সাথে দেখা করে আসবো নি সেলিম ভাই। এখন আর কোনো জায়গায় যাওয়া যাইব না সেলিম ভাই। তোতা ভাই, হয়েছে আপনার, আমার কিন্তু এখন পার্টি অফিসে একটু যাওয়া লাগবো। আজকে আবার আমাদের কমিটির সকলকে
মিটিংয়ে ডাকছি। ওদের সাথে কিছু বিষয়ে আলোচনা করার আছে, তাই আমাকে এখন পার্টি অফিসে যাইতে হইব। তোতা ভাই, যদি কোনো কাজ থাকে তাহলে বলেন, কইরা সেটা শেষ করে দেওয়া যায়। আইতে মনে হয় একটু দেরি হইতে পারে। তুই তো এখন অনেক বড় মাপের নেতা হয়ে গেছস ডন। নানান জায়গায় তোর মিটিং থাকে। যা, মিটিং শেষ করে আসে, পরে তোর সাথে আলোচনা করবনি। আর শোন টন, তুই আমার সাথে রিয়াদকে একটু দেখা করতে বলিস। ওর সাথে আলোচনা কইরা শফিক চাচার সব সিদ্ধান্ত তুলে ফালাই দিতে হইব। ওই চাচা যে সিদ্ধান্ত নিছে, এতে কইরা যদি রিয়াদ কাজ করে তাহলে রিয়াদ সহ আমরা সকলেই বিপদে পড়ে যাইব। তাই ঝামেলা হওয়ার আগেই রিয়াদকে ডাইকাই না সাবধান কইরা দেই। রিয়াদকে আমার সাথে আজকে বিকেলেই দেখা করতে বলবি। পরে ফোন কইরা বইলা দে। আচ্ছা ভাই, ঠিক আছে। আমি রিয়াদে বিকালে আপনার সাথে দেখা করতে বলবনি। ওইটাই সবচাইতে ভালো হইব তোতা ভাই। শফিকের কথা মতো চলা যাইব না তোতা ভাই। ওর কথা মতো চললে সকলেই বিপদে পড়ে যাইব। তাই আপনি শফিকের কথা না শুইনা রিয়াদকে ডাইকাই না ভালোভাবে বিষয়টা বুঝিয়ে বলেন। ওই যেন গোল্লার প্যানেলের সাথে মিলা জিলাই কলেজে রাজনীতি করে। এতে করে সকলের জন্যই বিষয়টা ভালো হইব। আর তারপরেও যদি কথা না শুনে তেরামি করে তাহলে ওদের কোনো বিষয়ে আপনি নাক গলাইতে যাইবেন না। যা পারে কইরা নিক ওরা। তাইলে হাবিব ভাই, আপনিও চলে যান। এইখানে বসে থেকে আর কি করবো? সকলেই তো চলে গেল। কালকে তাহলে সকাল সকাল চলে আইসেন। সকল উপজেলার সভাপতি সেক্রেটারিদেরকে নিয়ে পার্টি অফিসে মিটিং করব। সেই মিটিংয়ে সকলেই উপস্থিত থাকেন। ওইখানে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। বগুড়ার রাজনীতি দিন দিন মূল ধারা থেকে সরে যাইতেছে, এইগুলো আমাদেরকে ঠিক করে নিতে হইব। আচ্ছা ঠিক আছে মাস্টার, চলে গেলাম তাইলে আমি। কালকে সকাল সকাল চলে আসবো নি আমি। তা মাস্টার, তুমি যে বললা থানায় ওসির সাথে আলোচনা করার জন্য যাইবা, তাহলে কোনো কিছু তো বলতেছো না। থানায় কি যাইবা না ওসির সাথে আলোচনা করার জন্য? আর রিপ্রে যে ধরে নিয়ে আসলো ওরা, সেটা নিয়ে কি করলো সেই সম্পর্কে একটু তদারকি করার দরকার ছিল না মাস্টার? না না, এখন আন্তাজেই ওসির সাথে কথা বইলা কোনো লাভ নাই। ওসি তো বইলাই দিছে আমারে আরিফকে গ্রেপ্তার করার সাথে সাথে আমাকে জানাইবো। এখনো মনে হয় ওরা আরিফকে নিয়ে থানায় আসতে পারে নাই। থানায় আসলে ওসি আমারে ঠিকই ফোন দিত। সমস্যা নাই, বিকেলে যাইয়া দেখা করবনি। আপনি যেহেতু এতটা আগ্রহ, আপনার সামনেই কথা বলবনি আমি। বিকালে ফোন দিলে থানায় চলে যায়েন। আগ্রহ যে হব না মাস্টার, আমি নিশ্চিত যে ওদের সাথেও শফিক আর তোতা ঠিকই জড়িত আছে। যে গলায় গলায় পীড়িত ছিল ওদের, এখানে ওরা যে এই বিষয়গুলো জানে না, এটা কোনোভাবেই হইতে পারে না মাস্টার। আমি 100% শিওর ওরা ওই ঘটনার সাথে জড়িত আছে। তুমি দেখো, আরিফকে জিজ্ঞাসাবাদ করলে দেখবা ঠিকই থলের বিড়াল বেরিয়ে আসবে সকলের সামনে। এটা আমি 100% শিওর আছি মাস্টার। আপনার এত শিওর হওয়ার দরকার নাই। আরিফকে যেহেতু দইরা নিয়ে আইছে, তাহলে ওর সাথে কে কে জড়িত ছিল সেটাও ঠিকই
খুঁজা বের করব পুলিশ। ওইটা পুলিশের দায়িত্ব। ওইটা নিয়ে আমাদের মাথা ব্যথা করার কোনো দরকারই নাই মাস্টার। তুমি এত টেনশন কইরো না। ওরা যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে 100% শিওর থাকো যে ওদের নামও বেরিয়ে আসবে। আর ওরা যদি এই ঘটনার সাথে জড়িত থাকে তাহলে এর প্রাপ্য শাস্তি ওদেরকে দেওয়াই হইব। এই ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন।